স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী তাদের পাশাপাশি অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই গণমানুষের কথা বলতেই আমাদের আয়োজন আমজনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা জুমান নিকোল। দর্শক, আমজনতার আজকের বিষয়ে আলোচনার প্রয়োজন নেই। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক, তিনি বিএনপির। ইমরান সালেহ প্রিন্স, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজকে জানিয়ে দিয়েছেন। তাহলে নিরপেক্ষ সরকার গঠন ইস্যুতে আপনারা যে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছিলেন সেটা তো নাকচ হয়ে গেল, তাহলে এখন কি করবেন? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমেই বলি যে আমরা আগ্রহ প্রকাশ করিনি। গতকালকে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন, যদি সরকার আপনাদেরকে আলোচনার আহ্বান জানায় তাহলে আপনারা আলোচনায় যাবেন কিনা। সেই পরিপ্রেক্ষিতে আমাদের মহাসচিব স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা আলোচনার বিপক্ষে নই, আমরা আলোচনা করতে চাই, তবে এজেন্ডা হতে হবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। এবং আজকে তার প্রতি উত্তরে আমরা দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব স্বভাবসুলভ ভাষায় তিনি বলেছেন যে আলোচনার কোনো প্রয়োজন নেই। তাহলে আসলে তো ওনারা গণতন্ত্রেই বিশ্বাস করেন না, ওনারা তো সংকট সমাধানের পথে ওনারা হাঁটছেন না, বরং সংকটকে আরো ঘনীভূত করার জন্য, সংকটকে আরো তীব্র করার জন্য তারা উত্তেজনাকর বক্তব্য দিয়ে এবং এগুলো নাকচ করে দিয়ে দেশে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে ঘোড়া পানিতে তারা মাছ শিকার করতে চায়। এবং তারা নিরপেক্ষ নির্বাচনে যে ভয় পায়, আপনাদের দিক থেকে ঠিক আলোচনার কোনো প্রস্তাব ছিল না। এটা কেবল একটি সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই আসলে আলোচনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করা, তাই তো? অবশ্যই আপনি যদি দেখবেন, সাংবাদিকরা মহাসচিবকে প্রশ্ন করেছিলেন সরকার যদি আলোচনা করতে চায় তাহলে আপনারা কি আলোচনায় বসবেন কিনা। তখন বলেছেন আমরা আলোচনার বিরোধী নই, সরকার যদি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে আলোচনা করতে চায় আমরা আলোচনা করতে পারি, করতে আপনাদের কোনো আপত্তি নেই। আমাদের সঙ্গে আহমদ হোসেন আছেন, সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের তিনি। আহমদ হোসেন, ইমরান সালেহ প্রিন্স যেমনটা বললেন যে আপনারা যদি আলোচনার কথা বললেন, আলোচনা নিয়ে তাদের আসলে কোনো আপত্তি নেই, কিন্তু একটা বিষয়, ধরুন গতকাল হচ্ছে গণমাধ্যমগুলোতে আসলো, পত্রপত্রিকা আসলো, টেলিভিশনে আসলো যে বিএনপি নিরপেক্ষ সরকার গঠন ইস্যুতে ক্ষমতাসীনদের সাথে আলোচনায় বসতে আগ্রহী, আমরা বললাম। আর বুধবারই, মানে মঙ্গলবার ছিল গতকাল, আর বুধবারই আওয়ামী লীগ বলে দিল যে আলোচনার কোনো প্রয়োজন নেই। মানে বিএনপির প্রস্তাব বা আগ্রহ আসলে এত চটজলদি আপনারা নাকচ করে দিলেন? মানে ভাবনা চিন্তার জন্য একটু সময়ও তো নিতে পারতেন নাকি? মানে বিএনপি তো কোনো ছোট দল নয়। না, আপনি তো ভালোই বলেছেন। আপনি বলেছেন বিএনপি কোনো ছোট দল নয়, বিএনপি অনেক বড় দল, হাতির চেয়েও বড় দল। তো এটা কি মামার বাড়ির আবদার তো নয়। রাজনীতিতে মামার বাড়ির আবদার দিয়ে রাজনীতি হয় না। এখন তারা বলছেন তাদেরকে ডাকলেই আসবে, দাওয়াত দিলেই চলে আসবেন, তারা প্রস্তুত আছেন। আমরা এক সময় দাওয়াত দিয়েছিলাম, 14 সালে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছিলেন, আসেন নাই। কিন্তু আবার 2018 সালে কিন্তু দাওয়াতে এসেছেন 2 বার। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে দাওয়াতে এসে তারা চা নাস্তা খেয়েছেন, তারপরে আলাপ আলোচনা করেছেন, করে বর্তমান ব্যবস্থাপনায় আপনার ইনক্লুসিভ নির্বাচনে গিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান থাকবেন, বর্তমান ইলেকশন কমিশনের আন্ডারে তার নির্বাচনে গিয়েছেন। গিয়ে তারা কিন্তু পরাজিত হয়ে আবার তারা উল্টো কথা বলছে।
আমাদের কথা হচ্ছে পরিষ্কার যে আমরা আমাদের দায়িত্ব বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করা, আমাদের দায়িত্ব হচ্ছে সংবিধানের এজেন্ডা বাস্তবায়ন করা, আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের ডিমান্ড বাস্তবায়ন। কিন্তু বিএনপির মতো একটি দল যদি আলোচনায় বসতে আগ্রহী হয়, বিএনপির মতো একটি দল যদি আলোচনায় বসতে আগ্রহী হয়, আওয়ামী লীগের মতো এত পুরনো এত বড় একটি দলের কি আসলেই সেই আগ্রহ প্রকাশের কথা, সেটা যেভাবেই হোক, যদিও ইমরান সালেহ প্রিন্স পরিষ্কার করেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, তিনি বলেছেন এটা খুব যে পরিকল্পনা করে বলেছেন এমনটা নয়, তাহলে কি সেটা কিছুটা বিবেচনার জন্য কিছুটা সময় নেওয়া উচিত ছিল না আহমদ হোসেন? না না, ইমরান সাহেব প্রিন্স তো বলছেন যে উনি পরিকল্পনা মোতাবেক বলেন নাই, তারা পার্টির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত নিয়ে এই ধরনের সিদ্ধান্ত তারা নেননি যে আমরা গভর্নমেন্টের সাথে আলোচনায় বসতে চাই। তাহলে এটা প্রস্তাব নয়, কিন্তু ইট ইজ নট আ প্রপোজাল। এটা হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, বিকজ এটা সামান্য জিনিস, এটার নিয়ে কথা বলার কোনো যৌক্তিকতাও নেই। তারা বসতে চান, কি বিষয়ে কথা বলতে চান তারা আমাদের চিঠি পাঠাতে পারেন, আমরা তাদের বিষয়বস্তু দেখব কি বিষয়বস্তু। আর নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে এজেন্ডা, দ্যাট ইজ ওভার, দ্যাট ইজ ফিনিশড। এটা আমরা করিনি, এটা সুপ্রিম কোর্টের রায়, এটা ফিনিশড হয়ে গেছে। এটা পরবর্তী সময় পার্লামেন্ট এন্ডোর্স করেছে, দ্যাট ইজ গড। এই বিষয়ে তো আলাপের দরকার পড়ে না, এটা সেটা হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনারা ফর্মাল কোনো চিঠি বা কি নিয়ে আসলে বিএনপি আলোচনা করতে চায় সেটা না শুনে আসলে সেটা নাকচ করে দিয়েছেন, তাই তো? এমন একটা কিছু ফর্মাল চিঠিতে উনি কি বলতে চাচ্ছেন? না না, এমন কোনো বিষয় নেই বাংলাদেশে, এমন কোনো জাতীয় রাজনীতিতে এমন কোনো ক্রাইসিস তৈরি হয় নাই যে বিএনপির সাথে আমাদের কথা বলতে আপনাদের কথা বলতে হবে। আবু আলম মোহাম্মদ শহীদ খান আছেন আমাদের সঙ্গে, সাবেক জ্যেষ্ঠ সচিব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। শহীদ খান, এমন কোনো ক্রাইসিস তৈরি হয়নি যে বিএনপির সাথে আওয়ামী লীগের বৈঠকে বসতে হবে। বিএনপি আওয়ামী লীগকে আলোচনার প্রস্তাব দিয়েছে, এমনটা কথায় কথায় উঠে এসেছে সাংবাদিকদের প্রশ্নের জবাবেই হোক আর যেভাবেই হোক। আওয়ামী লীগ ঠিক একদিন পরেই সেই প্রস্তাব আসলে না করে দিল। মানে আলোচনায় বসলে আওয়ামী লীগের মতো এত বড় দল বা এত পুরনো দলের আসলে কি ক্ষতি বা হতো, বা এত জলদি আসলে এর উত্তর দেবার কি দরকার ছিল কিনা? আবার বিএনপি মানে ওই একই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিবকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা তো নির্বাচনকালীন সরকারের কথা বলছেন, তো আপনারা কি জানেন যে কোন রূপরেখা এটা বলছেন? তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, না আমরা আসলে ঠিক জানি না, রূপরেখা ঠিক হয়নি আসলে, বা দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি। বিএনপি বা রূপরেখা ঠিক না করে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করার আসলে কি প্রয়োজনীয়তা ছিল আসলে? ধন্যবাদ আপনাকে। যেটা আপনার মাধ্যমে জানতে পারলাম যে সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এরকম একটা উত্তর দিয়েছিলেন বিএনপির সাধারণ সম্পাদক বা মহাসচিব। এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে তার পরদিনই বলা হলো যে তারা আলোচনায় কোনো প্রয়োজন দেখছেন না। দেশে রাজনৈতিক সংকট আছে এরকম হয়তো মনে করেন না আওয়ামী লীগ, এবং তারা তাদের যে সংবিধান আছে সংবিধান অনুযায়ী তারা চলতে চান। সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ বা ওই ধরনের আপৎকালীন সরকার অথবা নির্বাচনকালীন সরকারের কোনো বিধান এখনো নেই, কিন্তু আলোচনা চলতে পারে। আলোচনা তো যে কোনো বিষয়ে হতে পারে। আলোচনা হচ্ছে গণতন্ত্রের একটা অন্যতম অঙ্গ। তো আলাপ আলোচনা চালাতে কোনো অসুবিধা নেই, আলাপ আলোচনা চলতে পারে। আমরা কি আলাপ আলোচনা করার জন্য দেশে রাজনৈতিক সংকট তৈরি হোক এটা কি চাই কি না? একজন নাগরিক হিসেবে আমি মনে করি এই ধরনের সংকট আমরা কেউই চাই না। আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি অনেক সমস্যার সমাধান হয় সেটাই নাগরিকরা চাইবেন। কারণ রাজনৈতিক সংকট সৃষ্টি হোক এরকমটা চাইলে দেখা যাবে যে রাজনৈতিক সংকট সৃষ্টির জন্য নানাবিধ রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, এবং যে সকল কর্মসূচি আসলে জনগণের জন্য মঙ্গল বয়ে আনবে না এবং রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হবে না। সুতরাং রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, যারা সরকারে আছেন, যারা বিরোধী দলে আছেন, যারা পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে চান, যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতায় হস্তান্তরে বিশ্বাস করেন, যারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করেন, তারা তাদের নিজেদের মধ্যে যে কোনো সময় যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতেই পারেন। আলাপ আলোচনার দরজা একেবারে বন্ধ করে রাখা ঠিক হবে না। জি, আমাদের সঙ্গে জোনায়েদ সাকি আছেন, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলনের। তিনি এখনো
যুক্ত হননি। ইমরান সালে প্রিন্স, আপনার কাছে আমি জানতে চাই, নির্বাচনকালীন যে সরকার হবে, মানে দলীয় সরকার হবে না এটা আপনারা বলছেন, কিন্তু রূপরেখা কি হবে সেটার ব্যাপারে তো আসলে দলীয় কোনো সিদ্ধান্ত নেই। মির্জা ফখরুল মঙ্গলবার বলেছেন এটা। তাহলে আলোচনা যদি হয় সেটা করবেন কি নিয়ে, মানে কোন পয়েন্টে? যদি আমি আমাদের এই আলোচনার ক্ষেত্রে ধরেই নেই যে কোনো একটা আলোচনার আয়োজন হলো, আসলে এখনকার সার্চ কমিটি, নির্বাচন কমিশন, আইন বা বিভিন্ন বিষয়ে কথা বলতে দেশের ক্ষমতাসীন দলটি আপনাদেরকে ডাকলো, আপনারা আসলে কি নিয়ে কথা বলবেন যদি নির্বাচনকালীন সরকার নিয়ে আপনাদের কোনো রূপরেখাই না থাকে? দেখুন আহমদ হোসেন সাহেবের যে বক্তব্য, তাতে তো ওনারা আলোচনার বিষয়টা উড়িয়ে দিচ্ছেন। ওনারা কিন্তু আলোচনা করতেই চান না। যেরকম যে তারা 2018 সালের নির্বাচনের আগে তারা বলেছে কার সাথে আলোচনা করব, কেন আলোচনা করব, কোনো কি প্রয়োজন আছে কি না। হ্যাঁ, আমরা দেখে আলোচনায় গেলে আমাদের গা দিয়ে পোড়া গন্ধ বের হবে, পচা গন্ধ বের হবে, এই জন্য আমাদের সাথে ওনারা বসতে চান না। আবার ঠিকই তারা 18 সালের নির্বাচনের আগে যখন চাপে পড়েছেন তখন আবার আমাদেরকে ডেকেছেন, আমাদের পোড়া গন্ধ শুকেছেন, আমাদের পচা গন্ধ তারা নাকে নিয়েছেন, নিয়ে আবার সেখানে আলোচনাও করেছেন। কিন্তু আলোচনার কোনো ফল হয়নি, এটা ঠিক, কিন্তু আলোচনা করতে তারা বাধ্য হয়েছিলেন। এখনো তারা আলোচনা করতেই বাধ্য হবেন। আর আপনি বলেছেন কি নিয়ে, এখন আজকে বললে তো আজকে ওনারা আলোচনা করবেন না। আমরা বলেছি যে এটা আমরা দলীয় ফোরামে এটা আমাদের আলোচনায় আছে। আপনারা জানেন যে আমরা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছি। আমাদের দলের একেবারে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বের মতামত নেওয়া হচ্ছে দেশের রাজনৈতিক বর্তমান পরিস্থিতি উত্তরণে কি করা উচিত, কেন করা উচিত, কিভাবে এটা আগাবো। আমরা সকলের মতামত নিয়ে আমরা এরপরে সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে, জনগণের স্বাধীন ভোটাধিকারে বিশ্বাস করে, তাদের সাথে আমরা সংলাপ করব। সেই সংলাপের মধ্য দিয়ে একটি রূপরেখা কিন্তু দাঁড়াবে এবং সেই রূপরেখার মাধ্যমেই আমরা কিন্তু সরকারের কাছে প্রস্তাবটা আমরা দেব। এই সরকার যেভাবেই হোক ক্ষমতায় আছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তাদেরকে এই সংকট নিরসন করতে হবে। আজকে যদি তারা টিনের চশমা পরে বসে থাকেন তাহলে কিন্তু জনগণের প্রকৃত সংকট এবং সমস্যা দেখতে পাবেন না। এই যে ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের স্বনামধন্য সাধারণ সম্পাদক, তিনি বললেন যে আগামী নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না। তার কথায় দুটি দিক থাকে, তাহলে একটি বোঝা যায় আগে হয়তো হস্তক্ষেপ করেছে, আগামী দিনে হস্তক্ষেপ করবে না, এই আশ্বাস তারা দিতে চায়। জনগণ এবং রাজনৈতিক দল তাদের সেই আশ্বাসে বিশ্বাস করে না, কারণ তারা আপনার অতীতে বহুবার এরকম আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো নির্বাচনেই তারা হস্তক্ষেপ মুক্ত করতে পারে নাই এবং সেখানে ভোটারের অধিকার কেড়ে নিয়ে গায়েবী মামলা দিয়ে রাজনৈতিক নেতৃত্বকে এলাকা ছাড়া করে তারা প্রশাসনের মাধ্যমে দিনের ভোট রাতে করেছে। আজকে আবার তিনি বলেছেন দেশের নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এটা যে কতটা মানে অসত্য, ভিত্তিহীন, এটা কিন্তু আজকে বলার অপেক্ষা রাখে না। দুদিন আগেই সুজন নামে একটি সংগঠন তারা দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি ওয়েবিনিয়ার করেছে। সেই ওয়েবিনিয়ারে তারা দেশের বিশিষ্ট ব্যক্তিদেরকে সংযুক্ত করেছে, যারা নির্বাচন নিয়ে কাজ করেন, রাজনীতি নিয়ে কাজ করেন, গণতন্ত্র নিয়ে কাজ করেন, তাদেরকে সংযুক্ত করেছেন। সাবেক নির্বাচন কমিশনারদের সংযুক্ত করেছেন। তারা এক বাক্যে বলেছে নির্বাচন কমিশনকে যতই আইন দিয়ে শক্তিশালী করা হোক না কেন, নির্বাচনকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে সেই নির্বাচন কোনোভাবেই আপনার সুষ্ঠু ওই ওয়েবিনিয়ারের একটা কথা নিয়ে আমি একটু আহমেদ হোসেনের কাছে যেতে চাই। আহমেদ হোসেন, আপনার কাছে ওই ওয়েবিনিয়ারের একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই। মানে দেশের বিশিষ্ট নাগরিকরা গতকাল এক ওয়েবিনিয়ারে বলেছেন যে সার্চ কমিটি জনগণকে ধোঁকা দেওয়ার প্রক্রিয়া। মানে সরকার কি তবে সার্চ কমিটি গঠনের মাধ্যমে জনগণকে আসলেই ধোঁকা দিতে চাচ্ছে কিনা? যে আপনার বক্তব্যটা আমি শুনেছি পরিষ্কারভাবে। এর আগে আমার প্রতিপক্ষ বন্ধুর একটা কথার জবাব দেওয়া উচিত। তিনি খুব একটা আপত্তিকর কথা বলেছেন যে 2018 সালে আমরা বাধ্য হয়েছি তাদের ডাকতে। এটা হচ্ছে আপত্তিকর কথা। তারা নাকে খত দিয়ে গিয়েছেন যে 2014 সালে ভুল করেছি, আমরা আর ভুল করব না। সেই জন্য তারা সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যবস্থা আছে সংবিধানে, এটা মেনে নিয়েই কিন্তু নির্বাচনে গিয়েছেন। আর আপনি বললেন বাংলাদেশে কিন্তু বিশিষ্ট নাগরিক কিন্তু বিভিন্ন ভাগে ভাগ।
একটা আছে আওয়ামী লীগ বিএনপি পন্থী বিশিষ্ট নাগরিক, তাদের কণ্ঠস্বর আর বিএনপির কণ্ঠস্বর অভিন্ন। এর বাইরেও কিন্তু বিশিষ্ট নাগরিক আছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের ভাবনায় বিশ্বাস করে, যারা উগ্রবাদে বিশ্বাস করে না, যারা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না, যারা ৩০ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা রাখে, ওই সমস্ত বুদ্ধিজীবী সংখ্যা কিন্তু বাংলাদেশে অনেক বেশি। তারা কিন্তু কথা বলে নাই। আমরা কাদের কথা শুনবো? যারা বিএনপি পন্থী বিশিষ্ট নাগরিক, তাদের কথা শুনবো। এইটাতে মনে হয় আবু আলম শহীদ খানের আপত্তি থাকতেই পারে। আহমদ হোসেন, আপনার এই কথায় আবু আলম শহীদ খান আপত্তি করতেই পারেন। মোহাম্মদ আবু আলম শহীদ খান, আপনার কাছে একটু জানতে চাই, মানে আইনের মাধ্যমে নির্বাচন কমিশনের গঠনের আহ্বান জানিয়েছেন আপনি সহ 53 জন নাগরিক, মানে ঠিক কোন যুক্তিতে? যুক্তিটা মনে হয় পরিষ্কার করা দরকার অন্তত আহমদ হোসেনের সামনে, যে কোন যুক্তিতে আপনার নির্বাচন কমিশন আইনের জন্য সোচ্চার হলেন এবং সার্চ কমিটি নিয়ে এরকম মন্তব্য হয়েছে ওই ওয়েবিনিয়ার থেকে। আহমেদ হোসেন সাহেব তো জানেন কোন যুক্তিতে এটা বলা হয়েছে। আমাদের সংবিধানের 118-এর 1 অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠন বিষয়ে বলা আছে এবং সেখানে বলা আছে একটি আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে। দুঃখজনক হলে সত্য যে আপনি আপনার প্রথম পর্বে বলেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর আমরা অতিক্রম করেছি এবং এই অতিক্রম করার পরেও আমরা এখন নির্বাচন কমিশন নিয়ে কোনো আইন করতে পারিনি। সেই জন্যই আমরা মনে করেছি যে নির্বাচন কমিশন বিষয়ে একটা আইন প্রণয়ন হওয়া দরকার। সেই আইন প্রণয়ন হলে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে বা তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের অনেক দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করতে পারবেন খুব সহজভাবে। তো সেই কারণেই আইনের ব্যাপারটা বলা হয়েছে। আইন করতে তো কোনো বাধা নেই, কারণ সংবিধান বলেছে আইন করতে হবে। তো এই আইনের বিষয় তো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়নি যে এরকম কোনো আইন করা হবে না, বা বিএনপিওর পক্ষ থেকে বলা হয়নি যে তারা এরকম আইন চান না। কিন্তু আমরা দেখেছি যে 50 বছরে যারা দেশ শাসন করেছেন তারা কখনোই এই আইনটির প্রয়োজনীয়তা অনুভব করেননি। কেন করেননি সেটা রাজনীতিবিদরা নিশ্চয়ই জনগণের কাছে খোলাসা করবেন, কিন্তু আমাদের মনে হয়েছে আইনটি করা প্রয়োজন। কিন্তু আইনটি করার বিষয়ে একটা বিষয় কি খেয়াল করেছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, যে যেমনভাবে আপনারা প্রয়োজনীয়তা অনুভব করছেন বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে যতটা সরব, বা আওয়ামী লীগ সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করতে যতটা সরব, নির্বাচন কমিশন আইন করতে কিন্তু এই বড় দুটি দলের কোনো দলই আসলে সেই ব্যাপারে মানে সরব কোনো আমরা তাদের রিয়াকশন দেখছি না, বা তাদের সেরকম কথাবার্তা আমরা শুনছি না। মানে বড় দুটি দলের এই মিলের কারণ কি আপনি মনে করেন? প্রথমত হচ্ছে আওয়ামী লীগ এই আইনটা এত তাড়াতাড়ি করতে পারবে না এরকম তাদের ধারণা, এবং তারা আইনটা হয়তো আমি 2 বছর আগে আইনমন্ত্রী বলেছিলেন যে তাদের ভাবনায় এরকম একটা আইন প্রণয়নের চিন্তা আছে। যখন সার্চ কমিটি গঠন করা হয় তখনও এরকম একটা রিয়াকশন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা সাময়িক ব্যবস্থা, আমরা এটা আইন প্রণয়ন করব এবং আমাদের ভাবনায় আছে, কিন্তু সেটা হয়নি। কেন তারা করছেন না সেটা তারা ভালোভাবে বলতে পারবেন এবং ভালো বলবেন, যেহেতু এখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একজন আছেন। বিএনপি যেটা মনে করে, বিএনপি তো এখন মনে করে যে দেশে এই সরকার অবৈধ সরকার এবং এই সরকার নির্বাচিত সরকার না, দিনের ভোট রাতে করেছে, এই সরকারের কোনো বৈধতাই নেই, সুতরাং এই সংসদে কোনো ধরনের আইনের বৈধতা পাবে না, এরকম তাদের ধারণা। এবং তারা আন্দোলন করতে চায় একটা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার বা অন্য যে কোনো নামে একটা সরকার হোক, যে সরকারটা নির্বাচনকালীন সময় দায়িত্ব পালন করবে। সুতরাং তাদের এজেন্ডাটা অনেক বড়, তাদের এজেন্ডাটা আইন প্রণয়ন না। তো দুই দলের দুটো এজেন্ডা। যদি আওয়ামী লীগ সরকার এখন আইন প্রণয়ন করতে না চায় অথবা করতে না পারে অথবা বেশি সময় প্রয়োজন হয়, তাহলে আওয়ামী লীগ তাদের যে চেনা পথ সেই সার্চ কমিটি গঠন এদিকেই হাঁটবে। কেন আমাদের সংবিধানে 118 মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশনটা গঠন করবেন। সুতরাং মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করার সময় উনি কাদের সাথে আলোচনা করবেন সেটা করতে পারেন, উনি রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা করতে পারেন এবং উনি তার নিজের মতো করে চিন্তা ভাবনা করে একটা সার্চ কমিটিও করতে পারেন এবং সার্চ কমিটির মাধ্যমে যে নামগুলো পাবেন সেই নামগুলো থেকে তালিকা থেকে তিনি বিবেচনা করতে পারেন অথবা নিজেও স্ববিবেচনায় নির্বাচন কমিশন গঠনে এগিয়ে যেতে পারেন। সেটা বর্তমান অবস্থায় তাই করতে হবে, কিন্তু আইন প্রণয়ন করাটা জরুরি এবং আইন প্রণয়নটা করতে হবে। কেন দুটি বড় রাজনৈতিক দল বা অন্যান্য রাজনৈতিক দল এসব আইন প্রণয়নের ব্যাপারে আগ্রহী না, আমি নাগরিক হিসেবে সেটা বুঝতে আমার একটু কষ্ট হয়। কেন আমি জানি যে দেশের রাজনৈতিক দলগুলো
রাষ্ট্র ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করা, দেশের জনগণের মঙ্গল করা, দেশের উন্নয়ন করা এবং দেশের যে ভাবমূর্তি, গণতান্ত্রিক ভাবমূর্তি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সমুন্নত রাখা, এটাই রাজনৈতিক দলের এজেন্ডা হওয়া উচিত এবং এটাই তাদের এজেন্ডা। তাদের ঘোষণাপত্র, তাদের যে গঠনতন্ত্র এবং তারা যে নির্বাচনী ইশতেহার দেন, সেই সব ইশতেহার, ঘোষণাপত্র এবং গঠনতন্ত্র পড়লে আমরা দেখব তারা জনগণের কল্যাণে এবং রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনায় কমিটেড। তো তারা তাদের যে কমিটমেন্ট আছে সেখান থেকে তারা এই আইন প্রণয়নে যাবেন, ভালো নির্বাচন করবেন, শান্তিপূর্ণভাবে সরকার গঠিত হবে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরিত হবে, জনগণ তাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এটাই তো নাগরিক হিসেবে আমরা চাইবো। নিশ্চয়ই। আমাদের সঙ্গে জোনায়েদ সাকি যুক্ত হয়েছেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী তিনি। জোনায়েদ সাকি, গতকাল কোনো একটা কথা প্রসঙ্গে কোনো একটা প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে যদি আওয়ামী লীগ থেকে কোনো ধরনের আলোচনার প্রস্তাব আসে তারা আসলে আলোচনায় বসতে আগ্রহী, এবং আজকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একদম নাকচ করে দিলেন যে এই অবস্থায় বা এখন বা আলোচনার আসলে কোনো প্রয়োজন নেই, উনি স্ট্রেইট এটা বলে দিয়েছেন। এখন যে রাজনৈতিক অবস্থা, এই অবস্থায় আপনি আপনার অবস্থান থেকে কোনো ধরনের কোনো আলোচনার প্রয়োজন দেখেন কিনা, নাকি আলোচনা করার জন্য এটা আসলে টু আর্লি, মানে বেশি আগে হয়ে যাচ্ছে, আরও পরে নির্বাচনের ঠিক আগে আগে এক ধরনের আলোচনা, পাল্টা আলোচনা এগুলি করলে ভালো হবে? ধন্যবাদ আপনাকে। আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা এই আলোচনা শুনছেন এবং আমার যারা বিজ্ঞ সহ আলোচক আছেন সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে কথাটা শুরুতেই বলতে চাই যে আমরা ইতিহাস থেকে এইটুকু জানি যে সকল স্বৈরাচারী সরকার যারা ফ্যাসিবাদী কায়দায় শাসন করে, কর্তৃত্ববাদী কায়দায় শাসন করে, তাদের মধ্যে একটা দম্ভ কাজ করতে থাকে এবং তারা সব কিছু নাকচ করতে থাকেন। আলোচনার কোনো প্রয়োজন নেই, নাকচ করে দেন। ভোট তো আমাদেরকেই দিবে, অর্থাৎ ভোটেরই দরকার নেই। তো ভোট যদি ওনাদেরকেই দিবে এটা জানেন, তো ভোট ভালো করে দিলেই হয়ে যায়, সবাই যাতে গ্রহণ করতে এরকম একটা অবস্থায় ভোট দিলেই হয়। কিন্তু সেটা তারা দেবেন না, কারণ তারা জানেন তাদেরকে কেউ ভোট দেবেন না। এই পরিস্থিতিটা আজকে এমন জায়গায় এসছে যে দম্ভটা আপনি বেশি দেখতে পাবেন যখন পায়ের তলায় মাটি খুব কম। এখন সরকার তো এভাবে বসবে না, সরকারকে বসতে হলে আন্দোলন লাগবে। বিরোধী দল যদি আন্দোলন করতে পারে, জনগণ ঐক্যবদ্ধ হন, তখন সরকার বসবে না, মানে হয় তাদের বসার আমরা আমন্ত্রণ জানাই। মানে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যদি বসার জন্য তারা যদি এখনই সময় মতো উদ্যোগ না নেন, গণ অভ্যুত্থানের মুখে তাদের পালিয়েও যেতে হতে পারে। এই পরিস্থিতি আমাদের রাজনৈতিক ইতিহাসে খুব একটা এমন নয় যে খুব বিরল। কাজে আমরা পরিষ্কার করে বলবো বসতে তাদের হবেই, বসার জন্য বাধ্য করার জন্য যে জনগণের সংগ্রাম দরকার, সেই সংগ্রাম মানে আমরা গড়ে তোলার জন্য আমরা নিশ্চয়ই সচেষ্ট হব। কেন হব? কারণ এটা অত্যন্ত পরিষ্কার যে একটু আগে আবু আলম শহীদ সাহেব বলছিলেন যে কেন রাজনৈতিক দলগুলো এই আইনটি করে না। খুব পরিষ্কার, উনি হয়তো জানেনও কিন্তু উনি এখানে বলছেন না। সেটা হচ্ছে যে তারা সবাই চান যে তাদের একটা অনুগত নির্বাচন কমিশন থাকুক, যারা তাদের রাবার স্ট্যাম্প হিসেবে কাজ করবেন, যারা রাতের হাতে ভোট কেটে ফেললেও ওটাকে নিশ্চিন্তভাবে রাবার স্ট্যাম্প দিয়ে বলে দিবেন ইহা একটি সুষ্ঠু নির্বাচন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও আমাদের দেশ থেকে এরকম সুষ্ঠু নির্বাচনের শিক্ষা নেওয়া উচিত। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতাতে আমরা পরিষ্কার করে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমান সরকারের মতো সরকার ক্ষমতায় থাকলে তাহলে এখানে আর কোনো নির্বাচনে আইনই করেন আর একটা নির্বাচন কমিশন সার্চ কমিটি দিয়ে গঠন একটা করতে পারবেন। তাতে বর্তমান যে নুরুল হুদা সাহেবের যে কমিশন, তারা যেমন রাবার স্ট্যাম্প কমিশন, এর চাইতে আরও অধিকতর রাবার স্ট্যাম্প কমিশন আসবে, কারণ তারা এর চাইতে বেশি পারফরমেন্স দেখাতে চাইবেন যে আগের দল যা আপনাদের মোশাহেবিগিরি দেখিয়েছে আমরা তার চাইতে বেশি মোশাহেবিগিরি দেখাবো। এই বাস্তবতাটাই আছে, তাহলে কাঠামোগতভাবে রূপান্তর ঘটতে হবে এবং এই রূপান্তরটা ঘটানোর ক্ষেত্রে আওয়ামী লীগের অংশ অবশ্যই আমরা মনে করি যে আওয়ামী লীগ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, আওয়ামী লীগেরও সেই অংশে থাকা উচিত। সে কারণে আলোচনা দরকার। আওয়ামী লীগ সমঝোতা না চাইলে আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি হতে হবে, কাল না হয় পরশু তাকে গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের মুখোমুখি হতেই হবে। আওয়ামী লীগ এত বড় একটা দল, মানে সবচেয়ে পুরনো দল, এতদিন ক্ষমতায় আছে, মানে আপনাদের তো আসলে হারাবার কিছু নেই। তো নির্বাচন কমিশন আইন করার কথা যে উঠেছে, মানে দেশের বিশিষ্ট নাগরিকরা বলছেন বারবার, আইন করতে আসলে সমস্যা কোথায়? মানে প্রতি নির্বাচনের আগে কি উপায়ে নির্বাচন হবে সেই নিয়ে ঝগড়াঝাটি, এসব তো মনে হয় না আমজনতা পছন্দ করছে। না, আমজনতার এটা নিয়ে মাথা ব্যথা নেই। এই আমরা যারা গেস্ট এখানে আছি, আপনি সঞ্চালক, আপনিও কিন্তু আমজনতা না, আমরাও কিন্তু আমজনতা না।
আমজনতা আমাদের বক্তব্য শুনছে। মাথা ব্যথা আমজনতার বলতে কিছু নেই। মাথা ব্যথা হচ্ছে যারা আমি কিন্তু ক্ষমতায় যেতে আমজনতা, পারছেন না। আমদ হোসেন একটু কারেকশন আছে, তাদের। আমি নিজেকে আমজনতার অংশ BNP মনে করি। জি, ব্যাপারে বলি। বলুন। না, আপনি মনে করেন, কিন্তু আপনি আমজনতা না। আমজনতা কাকে বলে এটা সংজ্ঞা আছে কিন্তু। না, সেই সঙ্গে একটা আমরা রিকশাওয়ালা আমজনতা। না যাই আমরা বরঞ্চ একটা প্রশ্নের কৃষক উত্তরটা শুনি। আমজনতা, একটা ঠেলা গাড়িওয়ালা আমজনতা। আপনি যে প্রশ্নটা বারবার একই রিপিট প্রশ্ন করছেন, আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি না। আমি বলছি আমার এখানে রাজনৈতিক প্রতিপক্ষ একজন, তিনি বলেন প্রিন্স সাহেব, আর বাকি যারা আছেন যেমন বুদ্ধিজীবীরা, তিনি ব্যুরোক্র্যাট ছিলেন, জায়েন্ট ব্যুরোক্র্যাট, আর ছাত্রনেতাও ছিলেন এক সময়, তিনি আমার প্রতিপক্ষ না। তারপরে জুনায়েদ সাকিও আমার রাজনৈতিকভাবে প্রতিপক্ষ না। তিনি তার রাজনীতি করেন, কিন্তু পলিটিক্যালি মাঠে তিনি আমার প্রতিপক্ষ না। তিনি কারো পক্ষে যেতে পারেন, সেটা ভিন্ন জিনিস। এখন জিয়াউর রহমান সাহেব কি আইন তৈরি করেছিলেন মার্শাল ল প্রক্লামেশন দিয়ে? জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি নির্বাচন করলেন, তখন নির্বাচন কমিশন কিভাবে তৈরি হয়েছে? জিয়াউর রহমান যখন হা না ভোট দিলেন রেফারেন্ডাম, তখন কি ধরনের নির্বাচন কমিশন ছিল? তোর কি আইন ছিল? জিয়াউর রহমান মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে বঙ্গবন্ধুর হত্যার পথে বাধা সৃষ্টি করেছে, আইন তৈরি করেছে। তো ওই সময় জিয়াউর রহমান মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে নির্বাচন কমিশনের জন্য আইন করতে পারতেন না? করেননি কেন? এবং জিয়াউর রহমানও করেছে একই সিস্টেমে। তারপর সাত্তার সাহেব, আমদ হোসেন, আপনারা কেন করছেন না সেই সময় আর এই সময় কি আপনারা কেন করছেন না? এরপরে যত নির্বাচন হয়েছে, না না, আমরা তো তার চেয়ে উন্নত ব্যবস্থা করেছি। সার্চ কমিটি করেছি, আগে সার্চ কমিটি ছিল না। জিয়াউর রহমান আগে সার্চ কমিটি ছিল না। জিয়াউর রহমান সাহেব তার পকেট থেকে দাম দিয়ে দিত, এটা ইলেকশন কমিশন। বেগম জিয়া তার পকেট থেকে দাম দিত, ওইটাই ইলেকশন কমিশন। যেটা আজিজ মার্কা ইলেকশন কমিশন। সুতরাং আমরা তো আর উন্নত ব্যবস্থা করেছি। সার্চ কমিটি হবে, ওই সার্চ কমিটির মধ্য দিয়ে বাছাই করা হবে। এই বাছাইয়ের যে নামগুলো, সে 5টা নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সেই নামগুলো থেকে তিনি ইলেকশন কমিশন গঠন করবেন, রাষ্ট্রপতির ইচ্ছাও না। কিন্তু তা আমরা তো আর একটু বেটার ব্যবস্থা গ্রহণ করেছি। আর বিএনপি যদি কোনদিন ক্ষমতা আসে, তো তারা যেন একটা আইন তৈরি করে। আমরা তো ভালো মানুষ না, কারো কাছে ফেসিবাস, কাউ বলছেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পালিয়ে যেতে হবে। ওনারা জানেন না যে আওয়ামী লীগ মোর মৃত্যুকে আলিঙ্গন করে পালিয়ে যায় না, বারবার প্রমাণিত হয়েছে। আর আওয়ামী লীগ যা মিন করে সেটা হয়। আওয়ামী লীগ মিন করেছিল তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, হয়েছে। আওয়ামী লীগ যেটা মিন করে সেটা হয়। আওয়ামী লীগ মৃত্যুকে আলিঙ্গন করে পরাজিত হয় না। তার মানে এখন নির্বাচন কমিশন আইন করার জন্য আওয়ামী লীগের সদিচ্ছা থাকলে এটা হয়ে যাবে, তাই তো? আমদ হোসেন, আপনার কথা থেকেই যদি আপনার কথা বলি, আওয়ামী লীগ যা চায়, জামিন করে সেটাই করে। এখন যদি নির্বাচন কমিশন আইন আওয়ামী লীগ চায়, তাহলে সেই আইন হয়ে যাবে। আমার ইচ্ছারও দরকার নাই। বিএনপি যেহেতু এতটা, আমার কথা শোনেন, আমার কথাটা শুনেন। বিএনপি যেহেতু মোর ডেমোক্রেট আমাদের চেয়ে, ফেসিবাদী কায়দায় জন্ম নিয়েছে। অমাবস্যার রাতে জন্ম যাদের, পূর্ণিমার চাঁদের আলো তারা চেনে না, দেখে না। কাদের রাতের গল্প বলতেই পছন্দ করে, দিনের গল্প ওরা বুঝেও না, চিনেও না। আমরা বলছি আমদ হোসেন অন্য গল্পে যাই। মোহাম্মদ আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে একটু জানতে চাই, এই যে নির্বাচন কমিশন গঠনে আইন না থাকায় কি প্রতিবারই আসলে নির্বাচন কমিশন গঠন নিয়ে দলগুলোর মধ্যে এক ধরনের মতানৈক্য হয়? কি করে আসলে নির্বাচনটা হবে? আরো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের আইন আছে, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো একমত হতে পারে না, মনে হয় যে কেবল মাত্র শুধু এই ক্ষেত্রে। আবার এটাও একটা প্রশ্ন থেকে যায়, শুধু এই আইনটি হলেই কি ভালো একটা নির্বাচন কমিশন গঠন সম্ভব কিনা? মানে আইনটি কি খুবই আসলে জরুরি কিনা, নাকি রাজনৈতিক মতভেদ ভুলে একই প্ল্যাটফর্মে আসাটা বেশি জরুরি?
নির্বাচন কমিশন বিষয়ক যে আইন, সেই আইন প্রণয়নের কথা আমাদের সংবিধানে আছে এবং আমাদের যারা সংবিধান রচনা করেছেন সেই সংবিধান রচনার সময় তারা ফিল করেছিলেন যে এরকম একটা আইনের প্রয়োজন হবে এবং তাতে নির্বাচন কমিশন অনেক স্বাধীনভাবে কাজ করতে পারবে। এবং সেই সংবিধান কিন্তু 1972 সালে অনুমোদিত হয় এবং আমরা 72-এর সংবিধান নিয়ে আমরা অনেকেই গর্ব করি, কারণ একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা 72-এর সংবিধানটি পেয়েছিলাম, যেমন একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। সুতরাং আইনের প্রয়োজনীয়তা আছে, আইন করা যাবে, আইন করতে হবে, এটা তো স্বাভাবিক। কিন্তু আইন করলে যে সব সমস্যার সমাধান হবে এটা কেউ গ্যারান্টি করতে পারে না, কেন আমাদের নির্বাচন কমিশন এখন যে অবস্থা আছে, নির্বাচন কমিশনের কাছে অনেক দায়িত্ব দেওয়া আছে এবং তাদেরকে ক্ষমতায়িত করা আছে অনেক আইনের মধ্য দিয়ে। তারা নির্বাচন কমিশনারগুলোর দিকে যদি আমরা তাকাই, তারা তাদের কাছে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের জন্য তাদের কাছে যে রাষ্ট্র যে ক্ষমতাগুলো অর্পণ করেছে সেই ক্ষমতাগুলো তারা কোনোভাবেই ব্যবহার করে না এবং অনেক দুর্বল আমরা এখানে দেখি তাদেরকে। তারা যখন ক্ষমতাটা প্রয়োগ করার কথা তখন তারা প্রয়োগ করতে পারে না। নির্বাচন কমিশন থেকে বলতে পারেন যে আমরা আসলে গুটি কয়েক মানুষ, আমাদের লোকবল নেই, আমরা নির্বাচনের জন্য প্রশাসন, পুলিশ, আনসার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করি এবং তারা যদি ঠিকমতো কাজ না করে আমরা কি করতে পারি। কিন্তু আপনি দেখবেন যে ওই আইনের মধ্যে কেউ যদি কোনো কাজ ঠিকমতো না করে, দায়িত্ব পালন না করে এবং কোনো বেআইনি কাজ করে, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার নির্বাচন কমিশনের আছে এবং নির্বাচন কমিশন এটা নিতে পারে। কিন্তু আমরা নির্বাচন কমিশনকে এটা নিতে দেখি না। দেশে যদি একটা স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশন থাকে এবং সেই নির্বাচন কমিশনকে যদি সরকার, যার সময় নির্বাচন হবে সেই সরকার যদি তাদেরকে সেইভাবে ব্রিফ করেন এবং তাদেরকে সেই ক্ষমতায়ন করেন, তাদের কাজে যদি হস্তক্ষেপ না করেন এবং অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা যদি এবং অন্যান্য অংশীজন স্টেক হোল্ডার তারা যদি সকলেই সহযোগিতা করেন, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে অবশ্যই একটা ভালো নির্বাচন করা সম্ভব। কিন্তু আইনের প্রয়োগে তাদেরকে কঠোর হতে হবে। সেই কঠোরতা নির্বাচন কমিশন কেন দেখাতে পারেনি এটা নির্বাচন কমিশনকে আসলে বলতে হবে, কিন্তু কেউ তো বলবেন না। যেটা জুনায়েদ সাকি একটু আগে বললেন যে আমি জানি কেন আইন প্রণয়ন হয় না, কিন্তু আমি বলি না। আমি কিন্তু সব জিনিসগুলোই পরিষ্কারভাবে বলার চেষ্টা করছি। আমি জানি কেন আইন প্রণয়ন হয় না। যেমন আহমেদ হোসেন সাহেব একটু আগে বললেন যে জিয়াউর রহমান সাহেব তার যে নির্বাচন ছিল ইয়েস নো ভোট ছিল, বা সত্তার সাহেবের নির্বাচন, পরবর্তীকালে জেনারেল এরশাদ সাহেবের নির্বাচন, তারা তো কোনো আইন প্রণয়ন করেনি, তারা অনেক মার্শাল ল রেগুলেশন জারি করছেন, কিন্তু এদিকে তারা খেয়াল করেনি। তেমনিভাবে গত 30 বছর আমাদের দেশে গণতন্ত্র চলছে। যদি আমরা স্বৈরাচার পতনের পর থেকে গণতন্ত্রের হিসাব করি, তাহলে গত 30 বছরও তো আমরা কোনো রাজনৈতিক দলকে আইন প্রণয়নের দিকে বা নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচনের সময় যাতে কোনো মতবিরোধ না হয়, নির্বাচন নিয়ে যেন আমাদের মধ্যে ঝগড়াঝাটি না হয়, নির্বাচন যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়, নির্বাচনটা যেন উৎসব মুখর হয়, সবাই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেরকম একটা ব্যবস্থা গড়ে তুলতে আমরা ব্যর্থ হয়েছি। কেন ব্যর্থ হয়েছে এই জিনিসগুলো আমাদের রাজনৈতিক দলগুলোকে আলোচনা করতে হবে এবং এর থেকে মুক্তি পেতে হবে। কেন গণতন্ত্র আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। উন্নয়নের সাথে গণতন্ত্রের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে, এটা একই মুদ্রার এপিঠ ওপিঠ। শুধু উন্নয়ন গণতন্ত্র ছাড়া টেকসই হবে না, আবার শুধু গণতন্ত্র উন্নয়ন ছাড়া টেকসই হবে না। সুতরাং আমাদের উন্নয়ন এবং গণতন্ত্রের মধ্যে একটা ব্যালেন্স করতে হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থাগুলোকে শক্তিশালী করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। জি, জুনায়েদ সাকি, কেউ চায় আলোচনা, কেউ চায় না, কেউ আইন চায়, অন্যেরা আবার আইন চায় না। মানে একবারও কি কেউ আসলে ভাবছে যে আমজনতা কি চায়? মানে আমজনতার কি আসলে মাথা ব্যথা নেই? আপনি কি মনে করেন যে এইসব বিষয়ে কিভাবে নির্বাচন হবে, কি করে নির্বাচন হলে তারা আসলে ঠিকঠাক মতন ভোটটা দিতে পারবেন? মানে তাদের বিষয়ে আসলে ভাবনা। রাজনীতিবিদ ও সুশীলদের চাওয়ায় আপনি কি জনগণের চাওয়ার কোনো প্রতিফলন দেখেন কি না, অথবা কি হচ্ছে? আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আমি সময় যেহেতু কম, আমি আপনার প্রশ্নের মূল মর্মার্থ আমি বুঝতে পেরেছি। আমি মূল কথাটা যেটা বলতে চাইছি যে আসলে আহমদ হোসেন ভাই অনেকগুলো কথা বললেন, তো এইসব কথার আসলে জবাবের প্রয়োজনীয়তা আমি মনে করছি না। আমি যেটা মনে করি যে আসলে যখন কোনো সরকার জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকে এবং রাষ্ট্রযন্ত্রকে নিজের পকেটে ঢুকিয়ে ক্ষমতায় থাকে, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ব্যবহার করে রাতের আধারে ভোট কেটে ক্ষমতায় থাকে, তাদের সবসময় দম্ভই একমাত্র তাদের প্রধান অস্ত্র। দম্ভ প্রকাশ করা, অপরকে ছোট করার চেষ্টা করা, এইটা দিয়ে ওনারা পার পেতে চান। কারণ আসলে জনগণের মুখোমুখি হওয়ার তাদের কোনো নৈতিক সাহস নেই।
এই বাস্তবতা আছে। এখন ধরেন এই যে সার্চ কমিটি আওয়ামী লীগের একটা সেটা কি বিএনপিরই আছে? প্রধান আমি যদি বলি বড় একটি দল, বিরোধী দল বিএনপি, আপনি আওয়ামী লীগের যারা ক্ষমতায় আছে তাদের দম্ভের কথা বললেন, সেটা কি বিএনপিরই আসলে খুব বেশি জানেন তারা যে জনগণ কি চায়? তারা নির্বাচনকালীন সরকার চাচ্ছেন, তারা কি জানেন যে জনগণ আসলে নির্বাচনকালীন সরকার চায় কিনা? আপনি আমার কথাটা শেষ করতে দেন, আমি বলছি। আমি খুব বেশিক্ষণ বলবো না। জি বলুন। আপনি মাঝখানে প্রশ্ন করলে আমার হবে কি যে উত্তরটা জায়গা না। আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমি উত্তরটা দিচ্ছি। আমি বলছি যে আওয়ামী লীগ যে বলছে এটা অগ্রসর পদক্ষেপ, এটা হচ্ছে বানর, এই যে বলে চালাকি আর কি। অর্থাৎ আমরা নিজের পকেট থেকে নাম দেওয়া আর 4-5 জনকে দিয়ে নাম দিয়ে তারপর নিজের পছন্দের লোকটাকে নিয়ে আসা একই জিনিস। এগুলো দ্বারা হবে না। আসলে আমি যেটা বলতে চাইছি, আমাদের আইন অবশ্যই দরকার, কিন্তু আইনের আগে দরকার যে আইনটা করবে কারা। এরকম একটি সংসদে বসে আওয়ামী লীগ যখন আইন করবেন তখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছেন, আপনার কণ্ঠরোধ করে বসে আছেন। ঠিক এরকমই একটা আইন হবে যেখানে আওয়ামী লীগ পছন্দের লোকরাই আসবে। কাজে এখানে কোনো রাজনৈতিক সমঝোতা হবে না। আমাদের প্রয়োজন এই মুহূর্তে রাজনৈতিক সমঝোতা, যে বাংলাদেশে আগামী নির্বাচন কিংবা আগামী 3টি নির্বাচন কি ভিত্তিতে হবে। একটা নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে, এবং এই নির্বাচনের জন্য আমাদের কত প্রতিষ্ঠানগুলো যদি গড়ে তুলতে হয়, নির্বাচন কমিশন থেকে শুরু করে আদালত থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যদি গড়ে তুলতে হয়, তাহলে সেখানেও রাজনৈতিক সমঝোতা লাগবে যে সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে এদের নিয়োগ কিভাবে হবে। এই নিয়োগের ক্ষমতা যদি সরকারের হাতে থাকে, যেমন সমস্ত কিছুই রাষ্ট্রপতির আদেশ হয়, কারণ রাষ্ট্রের প্রধানের মানে না বরাতেই সমস্ত আইন বলেন, সমস্ত সিদ্ধান্ত কার্যকরী হয়। এটা সব দেশেই ঘটে, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু বাস্তবে বাংলাদেশে নিয়োগ দেন না, ওনার নামে হয়। নিয়োগটা দেওয়া হয় নির্বাহী ক্ষমতা কেন্দ্রীভূত প্রধানমন্ত্রীর হাতে। কাজে যদি নির্বাচন কমিশনের নিয়োগের শেষ পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতেই থাকে, তাহলে তিনি তার অনুগত লোককে দেবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। কাজে আমাদের এই রাজনৈতিক সমঝোতা দরকার যে সাংবিধানিক পরিবর্তন হবে, যে সাংবিধানিক কমিশন গঠন করে নিয়োগ দেওয়া হবে, এবং সেই কমিশনের সদস্য সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগ থেকে প্রতিনিধিত্ব নিয়ে গঠিত হবে। তাহলে কোনো একজন নিয়োগপ্রাপ্ত ব্যক্তি কোনো বিশেষ দলের প্রতি অনুগত থাকবেন না। তো এই যে এটার দরকার হচ্ছে রাজনৈতিক সমঝোতার মধ্যে আসা। এখন আওয়ামী লীগ বলবেন যে আমাদের সমঝোতার দরকার কি, আমরা যেভাবে চলছি এভাবেই দেশ চলবে। হ্যাঁ, তারা যতক্ষণ এভাবে চালাতে পারবেন ততক্ষণ চালাবেন, দম্ভ করে কথা বলবেন, কিন্তু জনগণ যখন নিজের অধিকারটা চাইবেন, প্রতি মুহূর্তে জনগণ বুঝতে পারছেন যে তার নাভিশ্বাস তৈরি হচ্ছে, তার গলা টিপে ধরা হচ্ছে, তার প্রতিটি অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বাজিগরের গণতন্ত্রের মধ্য দিয়ে। গণতন্ত্র নামক একটা মানুষকে প্রতিদিন ধোঁকা এবং প্রতারণা দেওয়া হচ্ছে, মানুষ তখন রুখে দাঁড়াবেন। আজকে তার পেটে ভাত নাই, কর্মে আঘাত, সব কিছুর যখন তিনি বুঝবেন যে এইটার গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নেওয়ার ফলে হয়েছে, মানুষ ঐক্যবদ্ধ হবেন, এবং মানুষ ঐক্যবদ্ধ। তার মানে শেষ পর্যন্ত জনগণই এটা সমাধান করবে, তাই তো জোনায়েদ সাকি? আমরা নানা ধরনের প্রলাপ বক্তে শুনছি, কিন্তু এটা শেষ পর্যন্ত টিকবে না। আবারও বলছি, সমঝোতার জায়গায় এসে এইরকম কতগুলো গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার দরকার, সেইটা যাতে কোনো দল ক্ষমতায় গিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজের পকেটে না নিতে পারে, ফলে তখন আইনগুলো কার্যকর হবে। এই সমঝোতা যে কবে হবে সেটার জন্য নিশ্চয়ই জনগণ অপেক্ষা করবে। জোনায়েদ সাকি, আমি একটু সৈয়দ ইমরান সালে প্রিন্সকে আমি সময় দিতে চাই। আমি আসছি আপনার কাছে, আসছি সাকি সাহেব, আমি যদি সময় পাই আবারও আপনার কাছে আসবো। সৈয়দ ইমরান সালে প্রিন্স, একটা প্রশ্নের উত্তরে কথাগুলো বারবার ঘুরছে যে কেন বিএনপিকে ভোট দেবে মানুষ। বিএনপি মহাসচিব উত্তরে বলেছেন যে আওয়ামী লীগের হাত থেকে বাঁচতেই বিএনপিকে ভোট দেবে জনগণ। তার মানে কি এমন যে বিএনপির এমন কোনো যোগ্যতা নেই যেটা দেখে আসলে বিএনপির জন্য বিএনপিকে ভোট দেওয়া যাবে? দেখুন, এখানেও বলবো, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গতকালকে আমাদের মহাসচিব এই কথা বলেছেন। অবশ্যই আওয়ামী লীগ যে সারা দেশে আজকে দুঃশাসন কায়েম করেছে, দুর্নীতির একটা অভয়ারণ্য তৈরি করেছে, এবং সারা দেশকে একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে, এই অবস্থা থেকে মানুষ উত্তরণ চায়, এবং উত্তরণের একটাই মাত্র পথ একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সেই নির্বাচনে জনগণ যদি ভোট দিতে পারে, অবশ্যই জনগণ বিএনপিকে বেছে দিবে। এবং বিএনপি কি করতে চায় সেটা আমরা 2017 সালে আমাদের ভিশন 2030 সেটাতে আমরা উল্লেখ করেছি। আমরা সেখানে বলেছি আমরা গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিব, ওয়ান ডে ডেমোক্রেসি আমরা রাখবো না, আমরা প্রতিহিংসা রাজনীতি করব না,
এই অঙ্গীকারগুলো আমরা করেছি। আমরা বলেছি যে গণতন্ত্রকে বিভিন্ন জায়গায় আমরা চর্চা করব, আমরা বিরোধী দলকে স্পেস দিব এবং একই সাথে সংবিধানকে সমুন্নত রাখবো এবং দেশে একটি রেইনবো সোসাইটি আমরা গড়ে তুলবো। আমরা বলেছি জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখবো, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আমরা রেশনিং ব্যবস্থা তৈরি করব, প্রত্যেকটা মানুষের জন্য আমরা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করব। এইগুলির কর্মসূচি আমাদের দেওয়া আছে। আমরা সংসদীয় গণতন্ত্রকে আমরা অত্যন্ত উচ্চ মর্যাদায় আমরা নিয়ে যাব, প্রশাসনকে নিরপেক্ষ রাখবো এবং এটা মানবিক কল্যাণমুখী আমরা একটা রাষ্ট্র গড়ে তুলবো। এটা তো আমাদের ভিশন 2030-তে 17 সালেই তার আমাদের মানে নেত্রী বেগম খালেদা বিএনপির জিয়া এমন এটা কিছু ঘোষণা ভিশন করেছেন। আছে যে কারণে বিএনপিকে ভোট দেওয়া যায়। ইমরান সাহেব প্লিজ আরেকটু জানতে চাই, মানে নির্বাচনকালীন সময়ে সরকার কেমন হবে সে বিষয়ে এখনো পর্যন্ত আপনারা বলছেন যে রূপরেখা আপনারা একদম তৈরি করেননি, কিন্তু কিছু কি ভেবেছেন? মানে সরকারের ধরন কি হবে, কারা থাকবেন, তারা কোন প্রক্রিয়ায় দায়িত্ব পাবেন, এই ধরনের কিছু হিন্টস যদি দিতেন। খুব বেশি সময় নেই, ছোট করে দিতে হবে। আমাদের দেশে আমরা বাংলাদেশে 1991 সালে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়েছে, 96 হয়েছে, 2001 হয়েছে, বাংলাদেশে শুধু উদাহরণ রয়েছে। তারপরেও আমরা এই রূপরেখাটা বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দল, সকল পেশাজীবী বিশিষ্ট ব্যক্তি তাদের সাথে আলোচনা করে আমরা একটি কমন রূপরেখা দিতে চাই এবং যে রূপরেখাটা গ্রহণযোগ্যতা পাবে। কিছুক্ষণ আগে একটি নির্বাচন কমিশনের আইনের ব্যাপারে কথা হলো, আমাদের আহমদ হোসেন সাহেব বললেন কিসের আইন, কেন বিএনপি করে নাই? আরে ভাই, আগে আইন ছিল না বলে এখন আইন করা যাবে না তা তো না। বাংলাদেশে কি তত্ত্বাবধায়ক সরকার আগে ছিল, পরবর্তীতে হয়েছে না? আওয়ামী লীগ আমলে সকল গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন না? সেই বহুদলীয় গণতন্ত্রের হাত ধরে আওয়ামী লীগের নামে আজকে রাজনীতি করছে না? আজকে 74 সালে 73 সালে আপনার সংসদীয় গণতন্ত্র হত্যা করে রাষ্ট্রপতি শাসন কায়েম করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র কায়েম হয়েছিল না? তো এগুলো উদাহরণ তো রয়েছেই। এখন আগে আইন হয় নাই বলে এখন আইন হবে না, সেটা তো হতে পারে না। আইন তো বিভিন্ন কারণেই হতে পারে, আমরাও আইনের পক্ষে, কিন্তু এইটাও ঠিক যতই আইন করে নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন, নির্বাচনকালীন সময়ে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যদি ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তার মানে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার লাগবেই। আহমদ হোসেন, নির্বাচনকালী সরকারের বিষয়ে বিএনপির পক্ষ থেকে রূপরেখা দিলে কি আপনারা ভেবে দেখবেন, নাকি সাংবিধানিক বাধ্যবাধকতা নেই বলে সেটিও নাকচ করে দিবেন আলোচনার মতো? ভাববার কোনো সুযোগ আছে কিনা? আমাদের বক্তব্য তো পরিষ্কার। উনি যে বললেন বিএনপির ভীষণ, বিএনপির ভীষণ তো বিএনপি বাস্তবায়ন করবে। বিএনপির ভীষণ কি আমরা করব? আওয়ামী লীগ করবে? আওয়ামী লীগের ভীষণ বাস্তবায়ন করবে। আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ বাস্তবায়ন করবে, আর বিএনপির ভীষণ বিএনপি বাস্তবায়ন করবে। তাদের কাজ তো আমরা করে দিব না। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় এখানে বলেছেন আমাদের আবু আলম শহীদ সাহেব, এটা ভালো বলেছেন যে বর্তমান ইলেকশন কমিশনের যে আইন আছে, প্রচলিত আইনেই কিন্তু ইলেকশন কমিশন এম্পাওয়ার্ড 100%। তারা ইচ্ছা করলে কিন্তু যে কোনো নির্বাচন বাতিলও করতে পারে, সেই ধরনের ক্ষমতা দেওয়া আছে। কাজে ইলেকশন কমিশন যারাই হোক, তারা যেন তাদের আইনটা যেটা ক্ষমতা দেওয়া আছে সেটা প্রয়োগ করে। আমরা এই দেশে একটা ভালো নির্বাচন চাই, অবাধ নিরপেক্ষ ক্রেডিবল নির্বাচন চাই, আম জনতা যাতে ভোট দিতে পারে সেই ধরনের পরিবেশ চাই। সেই পরিবেশ সৃষ্টিতে আগামী ইলেকশন কমিশন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে সেই ক্ষেত্রে আমরা দাবি করব। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা, আর কোনো কাজ তার নাই। কাজেই ইলেকশন ভারতে হয়ে গেছে না? নরেন্দ্র মোদী কি রিজাইন করেছেন? সেখানে নরেন্দ্র মোদীও ছিলেন অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের প্রধান। আপনার গণতন্ত্রের পররাষ্ট্র যুক্তরাষ্ট্র, সেখানেও কিন্তু অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই ছিলেন। এবং ব্রিটেনের যে গণতন্ত্র, সেখানেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকেন এক্সিস্টিং প্রাইম মিনিস্টার। এটা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসির রেওয়াজ। এই রেওয়াজ মোতাবেকই কিন্তু সারা পৃথিবী চলে। এটাই যদি রেওয়াজ হয় তাহলে বড় বড় গণতান্ত্রিক দেশগুলোতে যদি এটাই রেওয়াজ হয়, এই রেওয়াজে চলতে আমাদের সমস্যা কোথায়? মোহাম্মদ আবু আলম মোহাম্মদ শহীদ খান, ছোট করে যদি একটু বলেন, রেওয়াজে আমরা যেতে পারছি না কেন? একই প্রশ্ন সাকি সাহেবকেও আমি করব, দুজনেই যদি একদম ছোট ছোট করে মন্তব্য দিতেন।
আবু আলম মোহাম্মদ। রেওয়াজ তো এটাই যে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার থাকে তারাই অন্তর্বর্তীকালীন সরকার থাকেন। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার যারা সরকারে থাকেন তারাই অন্তর্বর্তীকালীন সরকারে থাকেন, ছোট সরকার হয় এটা। এবং তারা নিরপেক্ষভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করেন নির্বাচন হওয়ার জন্য। যে কারণে আমরা ভারতের পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী বাহিনীর এত সফরের পরেও পশ্চিমবঙ্গে আমরা ইলেকশনের রেজাল্ট দেখতে পেয়েছি। যে কারণে ট্রাম্প প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও সেখানে আমরা একটা ইলেকশনের রেজাল্ট দেখতে পেয়েছি। কিন্তু বাংলাদেশে যেটা আমরা দেখেছি যে আমাদের নির্বাচন কমিশন তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে তাদের কাছে যে ক্ষমতা দেওয়া আছে, তাদের যে অধিকারগুলো আছে, সেগুলো প্রয়োগে তারা দ্বিধান্বিত থাকেন এবং তারা যে সহযোগিতা পাওয়ার কথা সেই সহযোগিতা তারা গভর্নমেন্ট অফ দ্য ডে এর কাছ থেকে পান না। সেই কারণে নির্বাচনটাকে সুন্দরভাবে সমাধান করা যায় না। মাঝে মাঝে নির্বাচন ভালো হয়েছে যখন এখানে তত্ত্বাবধায়ক সরকার ছিল, বাট তত্ত্বাবধায়ক সরকার থাকলেই নির্বাচন ভালো হবে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। গ্যারান্টিটা হলো যে আমরা ভালো নির্বাচন চাই কিনা, আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করছি তারা ভালো নির্বাচন চাই কিনা, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন তিনি একটা ভালো নির্বাচন চান কিনা। ভালো নির্বাচন চাওয়াটাই হলো আসল কথা। তখন আমজনতা ভোট দিতে পারবে এবং আমজনতা ভোট দিয়ে যাকেই নির্বাচিত করবেন তারাই ক্ষমতা যাবেন, তারাই ক্ষমতায় যাবেন, সেই আস্থা বা বিশ্বাস সবারই আসলে থাকতে হবে। জি, আমি জোনায়েদ সাকির কাছে যেতে চাই। শহীদ খান, আমার হাতে সময় নেই। জোনায়েদ সাকির, মানে রেওয়াজ যদি এমনই হয়, কেন প্রতিবার নির্বাচন শুরুর আগে এত মতভেদ আমরা দেখি? রেওয়াজটার কথা বিষয়ে একটু বলি। আপনি হ্যাঁ, রেওয়াজের কথা একটু আগে আহমদ হোসেন ভাই যেটা বললেন, আমার মনে হচ্ছে পার্লামেন্টারি মানে ব্যবস্থার রেওয়াজের কথা উনি বললেন। তো 1995 সালে আওয়ামী লীগ এটা জানতেন না নাকি, যে মানে একটা সরকার নিজেই ক্ষমতায় থাকে, ইলেকশন কমিশন ইলেকশনটা করে, সরকারের কাজ দ্বারায় রুটিন কাজ করে। এখন ওটা বললে কিন্তু নতুন বিতর্ক শুরু হয়ে যাবে। বোধহয় এটা তারা জানতেন না, কিন্তু তারা তখন মাগুরা ইলেকশন আবিষ্কার করে তত্ত্বাবধায়ক সরকার দিলেন। আমি শেষ করি, 1 মিনিটে শেষ করি। তাহলে 95 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের যে বাস্তবতা ওনারা মাগুরা ইলেকশনের থেকে দাবি তুললেন, এখন 14 আর 18 পরে তত্ত্বাবধায়ক কেন, কি যে ব্যবস্থা বাংলাদেশের প্রয়োজন হবে সেইটা মানে একমাত্র আমরা ভবিষ্যতে হয়তো জানে। তা আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার ব্যাপারটা ছিল অত্যন্ত নড়বড়ে একটা সমাধান। মূল সমস্যা আমরা কেউ যাচ্ছি না যে 72 সালে যে সাংবিধানিক ক্ষমতা কাঠামোটা এখানে তৈরি করা হয়েছে সেটা ভীষণ রকম সাংবিধানিকভাবে স্বৈরতান্ত্রিক। সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়, ফলে সব কিছু ওনারা গিলে খান, যেভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা শেষ পর্যন্ত এই দলীয় সরকার গিলে খেয়েছিল। কাজে আমরা বলছি আগামী 3টি নির্বাচন 15 বছর সময় দরকার। এটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, যেটা রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে। আর এই 15 বছর সময়ে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে এমনভাবে প্রাতিষ্ঠানিক জায়গায় দাঁড় করাতে হবে যে 15 বছর পরে হয়তো কোনো দলীয় সরকার চাইলেও এইরকম নিজেদের অধীনে নির্বাচন করতে পারে বা নিজেরাই ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারে। আপনি এখন সেই পরিস্থিতি দেখেন না। অনেক ধন্যবাদ সবাইকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, আমজনতার সঙ্গে থাকার জন্য। আমজনতার সাথেই থাকুন। আমজনতার শক্তি, বড় শক্তি।